নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা গল্প পারমিতা। তাহলে শুনতে থাকো গল্পটা। গল্পের নাম পারমিতা। পারমিতা জানে আর ভাবনা করবার কোনো মানে হয় না। আজ না হয় কাল, না হয়তো আর 1 বা 2 মাসের মধ্যে এই বাড়ির আসল মানুষটি পারমিতাকে নাম ধরে সেই সুরে ডাক দিয়ে ফেলবে যে সুরে ডাক দিলে আর কোনো সন্দেহ থাকে না যে কেন ও কিসের জন্য ডাকবার দরকার হয়েছে। এই বাড়ি হলো সেই মনোময় মজুমদারের বাড়ি। অবাঙালির দেশে বিপুল ও বিরাট ব্যবসায়ের কৃতিত্বে যিনি বিখ্যাত হয়েছেন। যে বাঙালি গোয়ালিয়র বেড়াতে গিয়েছেন তিনি দেখেছেন এবং দেখে খুশি হয়েছেন যে গোয়ালিয়র স্টেশন থেকে সিটি লস্করে যাওয়ার পথে যতগুলি সুন্দর বাড়ি দেখা যায় তার মধ্যে এই বাড়িটি সবচেয়ে বেশি সুন্দর, যার ফটকের গায়ে কুচকুচে কালো কোষ্টি পাথরের ফলকের উপর সোনালি অক্ষরে লেখা আছে মজুমদার হাউস। মজুমদার মজুমদার তো মারাঠি নামেরও পদবি হতে পারে। না, তা নয়। একটু খোঁজ নিয়েই তিনি জানতে পেরেছেন এই বাড়ি হলো বাঙালি মনোময় মজুমদারের বাড়ি। ভদ্রলোকের বয়সও বেশি নয়, 40 পার হয়ে বড়জোর 42 কিংবা 43 হয়েছে। ভদ্রলোক খুব শিক্ষিত। 5 বছর গ্লাসগোতে ছিলেন, নানা রকম কলকারখানার কাজ শিখে এসেছেন। তাছাড়া ঝাঁসিতে পৈতৃক সম্পত্তি যেটা ছিল তার আয়ও মানুষকে চিরকাল বড়লোক করে রাখবার মতো আয়। যাই হোক, পিতার মৃত্যুর পর মনোময় মজুমদার সেই পৈতৃক ভূসম্পত্তির উপর আর কোনো মোহ রাখেননি। সব বেচে দিয়ে যে পুঁজি হলো তাই দিয়ে একটা হোশিয়ারি, একটা সুগার মিল আর একটা ঢালাই কারখানা গড়ে তুললেন। মজুমদার হাউসের লনের উপর 10 বছর বয়সের যে ফুটফুটে মেয়েটিকে সকাল বিকেল ছুটোছুটি করতে দেখা যায় সেটি মনোময় মজুমদারেরই মেয়ে। এই মেয়ে ছাড়া এ বাড়িতে আপনজন বলতে মনোময়ের আর কেউ নেই। একজন যিনি ছিলেন তিনি 5 বছর আগে মারা গিয়েছেন। এই মন্টু, আজ যার বয়স 10 বছর, সে সেদিন 5 বছর বয়সের বুদ্ধিতে মরা মাকে ঘুমন্ত মা মনে করে যখন বারবার ডেকে ডেকে মায়ের ঘুম ভাঙাবার চেষ্টা করেছিল, ঠিক সেই সময় সেদিন 7 দিনের শিকার সফর শেষ করে গাড়ির কেরিয়ারে 10টা ময়ূর আর একটা সম্বর বোঝাই করে বাড়ি ফিরেছিল মনোময়। খুবই আশ্চর্য হয়েছিল আর দুঃখিত হয়েছিল মনোময়। মনেও পড়েছিল মনোময়কে শিকারীর সাজ পরতে দেখে কি যেন বলবার জন্য কাছে এসে দাঁড়িয়েছিল মন্টুর মা, কিন্তু কিছুই বলেনি। কি অদ্ভুত কাণ্ড! 7 দিন আগে যে মানুষটার সামান্য একটু জ্বর হয়েছিল বলে শুনতে পেয়েছিল মনোময়, সেই মানুষটা আজ একেবারে চুপ। কিন্তু অনেকেই শুনে আশ্চর্য হয়েছিল। সেদিন এমন একটা আঘাতের দিনেও কারবারের কর্তব্য ভুলে যায়নি মনোময়। সেদিনও ঠিক সন্ধ্যা হতেই টেলিফোনে 3 কারখানায় 3 ম্যানেজারকে ডেকে পাঠিয়েছিল। নতুন অর্ডারের ফাইলগুলিও দেখেছিল আর আরও যা বলবার ছিল সবই বলেছিল। বিপত্নিক মনোময় আর বিয়ে করেনি। বিপত্নিক হবার পর এই 5টা বছরের মধ্যে জীবনে কোনো শূন্যতা বোধ করেছে কিনা মনোময় তাও বোঝা যায় না। মাঝে ঢোলপুর থেকে ব্যানার্জিবাবু একদিন এসে বলেছিলেন, এরকম একলাটি হয়ে তোমার পড়ে থাকা আর ভালো দেখায় না মনোময়। আমি তো খুব ভালো দেখছি। তার মানে? আমি নিজেকে একটুও একলাটি বোধ করি না। তার মানেও বুঝলাম না। তার মানে হলো আবার বিয়ে করবার কথা ভাববারই সময় নেই, দরকারও নেই। মজুমদার হাউসের ড্রয়িং রুমে বসে মনোময়ের এই কথার উত্তর দিতে গিয়েই যাকে দেখে চমকে উঠেছিলেন ব্যানার্জিবাবু, সে হলো এই পারমিতা।
মন্টুর হাত ধরে লনের উপর ঘুরে বেড়াচ্ছে এক তরুণী। দেখে বিধবা বলেই মনে হয়। সাদা ধবধবে থানের সাজ, সিঁথিটা শূন্য, হাতে ও গলায় সোনাদানার কোনো চিহ্নই নেই। পায়ে একজোড়া চটি, তাও সাদা। মনোময় কিছু না বললেও বোধহয় কল্পনায় বুঝে নিয়েছিলেন ব্যানার্জিবাবু, না, সত্যি মনোময়ের বিয়ে করবার দরকার নেই। কি চমৎকার দেখতে এই মহিলা! ও চেহারাতে রঙিন শাড়ির সাজ আর সোনার গয়নার কোনো দরকারই হয় না। ফোটা টগরের সাদার মধ্যে একটা রঙিন প্রজাপতির শরীর পরে থাকলে সে প্রজাপতিকে যেমন দেখায়, মহিলাকে প্রায় সেই রকমই দেখাচ্ছে। মন্টুর সঙ্গে কথা বলতে বলতে হেসে উঠেছে মহিলা। হেসে ফেলতে গিয়েই দুলে উঠেছে মাথাটা। সঙ্গে সঙ্গে মস্ত বড় একটা ফাঁপানো খোঁপার ভার ভেঙে গিয়ে চিকন কালো চুলের গোছা খুলে যাচ্ছে। দুহাত দিয়ে চুলের গোছা তুলে আবার খোঁপা বাঁধছে মহিলা। হাত দুটিও একেবারে নিটোল, আর খোঁপা চেপে ধরবার ভঙ্গিটিও ঠিক খাজুরাহোর মন্দিরের সেই পাথুরে অপ্সরাটির মতো। উনি কে? একটু কুণ্ঠিতভাবে প্রশ্ন করেছিলেন ব্যানার্জিবাবু। কে? কার কথা বলছেন? ওই যে আপনার মেয়েটির হাত ধরে ওখানে। ও, পারমিতার কথা বলছেন? পারমিতা হলো মন্টুর নাচের টিচার। কিসের টিচার? একটু আতঙ্কিত হয়ে প্রশ্ন করেছিলেন ব্যানার্জিবাবু। নাচের। আচ্ছা, আমি এখন উঠি। বলতে বলতে চেয়ার থেকে উঠে তখনই চলে গেলেন ব্যানার্জিবাবু। 2 বছর আগে এই বাড়িতে এসে ব্যানার্জিবাবু কল্পনাতে যে বিস্ময় স্বীকার করে নিয়ে চলে গিয়েছিলেন, তার কোনো সংবাদ রাখে না পারমিতা। জানেও না পারমিতা কী ধারণা নিয়ে চলে গিয়েছিলেন ব্যানার্জিবাবু। জানলে অবশ্য পারমিতা মনে মনে ব্যানার্জিবাবুর ধারণাকে আজ ধন্যবাদ না দিয়ে পারত না। ঠিকই তো, আমি থাকতে মনোময় মজুমদারের জীবন একলাটি হয়ে যাবে কেন? কিন্তু ব্যানার্জিবাবুর ধারণার মধ্যে একটা ভুলও আছে। তিনি যতটা হয়ে গিয়েছে বলে মনে করেছেন, ঠিক ততটা আজও সত্য হয়ে ওঠেনি। আজও ডাক আসেনি। মনোময় আজও তার কারখানার কাজ আর শিকারের স্বাদ নিয়ে ব্যস্ত। কিন্তু সে ডাক আসতে আর কতই বা দেরি হতে পারে? মনোময়ের এই বাড়ির সব শূন্যতাকে ভালোবাসায় ভরে দিয়েছে যে পারমিতা, তার আশার হিসাবেও বা ভুল হবে কেন? ঠিক কথা, মন্টু তার মা হারাবার দুঃখ এই 2 বছরের মধ্যেই ভুলে গিয়েছে। বাড়ির চাকর মালি, বেয়ারা আর খানসামাও এখন সাবধান হয়ে গিয়েছে। যে পারমিতা দেবীকে একদিন তারা নেহাতি নাচের মাস্টারনি বলে মনে করেছিল, আজ তারা তাকেই বেশ একটু ভীতভাবে দেবীজি বলে ডাকে। মন্টু ডাকে পারু মাসি। আজ আর খানসামার কোনো সাধ্যি নেই যে বাজার সরকার গণেশবাবুর কাছ থেকে 1 সের ঘিয়ের দাম নিয়ে গিয়ে 1/2 সের ঘি নিয়ে আসে। গণেশবাবুর কাছেও মাঝে মাঝে কৈফিয়ত চায় পারমিতা। কুকুরের জন্যে ও মাসে যদি 80 টাকার মাংসের বিল হয়ে থাকে, তবে এ মাসে 120 টাকার বিল হয় কেন? বাগানের মালি সারাটা বিকেল ঘুমিয়ে পড়ে থাকবার আর সুযোগ পায় না। যে চাকরটা এত বড় বারান্দার উপর শুধু একটু ঝাড়ু বুলিয়ে কাজ সেরে দিত, তাকে আজ 2 বেলা বারান্দা মুছতে হয়, যতক্ষণ না বারান্দার মোজাইক আয়নার মতো চকচককে করে হেসে ওঠে। এর মধ্যে শুধু একটা কঠোর নামের ডাক, যে নাম পারমিতার জীবনে আজ নিতান্ত অবান্তর হয়ে গিয়েছে। সেই নাম ধরে ডাক দিয়ে মাঝে মাঝে কথা বলে যান এমন এক ভদ্রলোক, যাকে ভদ্রলোক বলে মনে করাই ভুল। লোকটার নাম হর্ষনাথ। সাজ পোশাক দেখলে মারাঠি বলেই মনে হবে, কিন্তু ভাষা শুনলে ধরা পড়ে যায় যে লোকটা নিতান্ত বাঙালি। পারমিতাও জানে লোকটা সিটির জয়াজি চকের কাছাকাছি কোন এক মহল্লার একটা গলিতে থাকে। দারোয়ান বলে লোকটা নাকি কোন একটা অনাথ স্কুলে মাস্টারি করে। কে জানে কেমন মাস্টারি করে লোকটা, কিন্তু কোনো সন্দেহ নেই যে সে মাস্টারিতে লোকটার পক্ষে
মানুষ হয়ে থাকবার মতো ভাত কাপড় হয় না। আগে তো প্রায় রোজই দুপুরে এই মজুমদার হাউসের কিচেনের কাছে এসে খানশ্যামাকে ডাক দিত হর্ষনাথ। ভুলে যেও না খানশ্যামা, আজ দুপুরে আমি এখানেই আছি। দেখতেও পেত পারমিতা। লোকটা কিচেনের বারান্দার উপর দিব্যি জুত করে বসে রুটি মাংস খেয়ে চলে গেল। এমনকি মাঝে মাঝে পেটুকে লোভে বেহায়া হয়ে প্রশ্নও করত, আজ क्या रायता बनाया नहीं खानसामा? हाँ बनाया। তবে দিচ্ছ না কেন? বড় একটা পাথরের বাটি ভরে রায়তা নিয়ে হর্ষনাথের পাতের কাছে এগিয়ে দিত খানশ্যামা। আর হর্ষনাথও খুশিতে ধন্য হয়ে সবটা রায়তা চেটেপুটে খেয়ে ফেলত। কিন্তু সেদিন আর নেই। আর রোজ দুপুরে মজুমদার হাউসের অতিথি হতে পারে না, রোজ আসেও না হর্ষনাথ। পারমিতাই নিয়ম করে দিয়েছে। রোজ নয়, সপ্তাহে বড়জোর একদিন, শুধু রবিবারে যদি দুপুরের খাওয়া খেতে হর্ষনাথ এখানে আসে তবে খাবে। খানশ্যামাকে শাসিয়ে দিতেও ভুলে যায়নি পারমিতা। এই বাড়ি দানছত্র নেই হ্যাঁ খানশ্যামা, সাবধান। এই হর্ষনাথই মাঝে মাঝে এবং কথা বলবার দরকার না থাকলেও পারমিতার কাছে এসে কথা বলে। একবার সময় করে নিয়ে মতিমহল প্যালেসটা দেখে এলে পারেন মিসেস রায়। মিসেস রায় নামটা যেন পারমিতার জীবনের স্মৃতিটাকে একটা খোঁচা দিয়ে বিরক্ত করে তোলে। পারমিতার যে পরিচয় এই 2 বছরে প্রায় নীরব হয়ে গিয়েছে এবং আর কয়েকদিন পরে একেবারে নীরব হয়ে যাবে, সেই পরিচয় শুধু এই হর্ষনাথ নামে লোকটার সম্ভাষণে মুখরিত হয়ে ওঠে। মুখে কিছু না বললেও পারমিতার মন ক্ষুব্ধ হয়ে হর্ষনাথের মূর্খতাকে নীরবে ধিক্কার দেয়। কি আশ্চর্য! মূর্খতাও এত অন্ধ হতে পারে? লোকটা কি দেখতে পায় না যে পারমিতা আজ এই বাড়ির জীবনের কর্ত্রী? মনোময় মজুমদারও যে এই বাড়িতে পারমিতার সর্বময় প্রতিষ্ঠা স্বীকার করে নিয়েছে। এখনও বুঝতে ভুল করে কেন হর্ষনাথ? পারমিতার এই যে সাদা সাজ, সে সাজ শুধু মনোময়ের কাছ থেকে একটি শুভ আহ্বানের অপেক্ষায় আছে। সে আহ্বান আসতে আর দেরিও নেই। তারপর এই সাদা এখানেই একটি উৎসবের আশীর্বাদে রঙিন হয়ে যাবে। মিসেস রায় বলে ডাকলে সে অতীতের ছবি মনে পড়ে যায়, যে অতীতের জন্য আর দুঃখ করে লাভ নেই। সে অতীতের কথা ভেবে আর লজ্জা করবারও কোনো মানে হয় না। মনটা যখন নতুন করে একজনের কাছে চলেই গিয়েছে, তখন আর মনের সঙ্গে ঝগড়া করে লাভ কি? পারমিতাও কি ছাই ভাবতে পেরেছিল যে এক ভদ্রলোকের মেয়েকে নাচ শেখাতে এসে 30 বছর বয়সের একটা শক্ত সাবধানী বিধবা মনও এমন কাণ্ড করে বসবে? সে অতীতের ছবিটা মনে পড়ে গেলে বুকের ভিতরে আজও একটা ছায়াময় ভাব যেন ছমছম করে। কি ভয়ানক সেদিনের সেই শূন্যতা, কি করুণ সেদিনের পারমিতার সেই কান্না, আর কি দুঃসহ সেই অসহায়তা। চাঁদিবাজারের ভিতরের একটা সরু রাস্তার ধারে বাঙালি ফটোওয়ালা রায়বাবুর যে ছোট একটা স্টুডিও ছিল, সে কথা চাঁদিবাজারের লোক এতদিনে হয়তো ভুলেই গিয়েছে। ফটোওয়ালা রায়বাবু যেদিন হঠাৎ 2 বার রক্তবমি করে মরে গেলেন, সেদিনের স্মৃতিও বোধহয় আজ চাঁদিবাজারের মানুষের মন থেকে মুছে গিয়েছে। কি উপায় হবে রায়বাবুর বউটার? উদ্বিগ্ন হয়ে সেদিন এই কথাই ভেবেছিলেন প্রফেসর ক্ষিতীশ দত্তের মা আর সার্জন পি ভট্টাচার্যের স্ত্রী। পারমিতার 3 কুলের কেউ নেই যাকে আপনজন বলে মনে করে তার কাছে চলে যাওয়া যায়। একেবারে অনাথ। কি কপাল করেছিল গো মেয়ে! আক্ষেপ করেছিলেন ক্ষিতীশ দত্তের মা, কিন্তু আশ্বাস দিয়েছিলেন পি ভট্টাচার্যের স্ত্রী। দেখি, ওরা থাকতে, এতগুলি বাঙালি থাকতেও এই বিভুঁয়ে একটা বাঙালি মেয়ের কোনো গতি করা যাবে না? কি গতি হবে? কেমন করেই বা হবে? এই মেয়ের নামটাই শুধু গালভরা একটা নাম, কোনো গুণের বালাই নেই। লেখাপড়া জানে না বললেই চলে। না জানে সেলাই, না জানে গান। রাঁধুনি খাটবার মতো গতরও করেনি।
ওরকম বুলবুলের মতো নরম ছাদের একটা শরীর নিয়ে রাঁধুনি খাটা চলে না। তাছাড়া পি ভট্টাচার্যের স্ত্রীর অভিমত এই যে বেচারাকে যদি রাঁধুনি খেটে পেটের ভাত জোগাড় করতে হয় তবে গতি আর কি হলো, ওটা তো অগতি, শাস্তি। হ্যাঁ, জেনে খুশি হলেন পি ভট্টাচার্যের স্ত্রী যেদিন পারমিতা নিজেই ভয়ে ভয়ে কুণ্ঠিত হয়ে লজ্জায় মুখ লাল করে বলে ফেলল, আমি নাচ জানি। নাচ? বেশ তো, একটি ছোট মেয়েকে নাচ শেখাতে পারবে? পারব। সেদিনই সার্জন পি ভট্টাচার্য মজুমদার হাউসে এসেছিলেন, আর মনোময়ও প্রস্তাব শুনে এক কথায় রাজি হয়ে বলেছিলেন, বেশ তো, মন্টুর একজন নাচের টিচার থাকবে, ভালোই হবে। পারমিতার জীবনে 2 বছর আগের পাওয়া সেই নাচের চাকরি আজ আর চাকরি নয়। প্রথমে এসে রোজই দুবেলা মন্টুকে নিয়ে হলঘরের ভিতরে এসে দাঁড়াতে হতো, দরজার পর্দাগুলো ভালো করে টেনে দিতে হতো, আর গ্রামোফোনে পরপর বাজনার রেকর্ড বাজাতে হতো। সেই বাজনার তালের সঙ্গে হিন্দোলিত হয়ে পারমিতার সুঠাম শরীরে ছাঁদগুলিও বিভোর হয়ে নাচত। মুগ্ধ হয়ে চেঁচিয়ে উঠত মন্টু, তুমি কি সুন্দর নাচতে পারো পারমাসি। তোমাকেও এরকম সুন্দর নাচতে হবে, হেসে হেসে জবাব দিত পারমিতা। কিন্তু আজ আর মন্টুকে দেখে নাচ শেখাবার দায় পারমিতার মনেও পড়ে কিনা সন্দেহ। মন্টুকে দেখলে বরং সন্দেহ করে পারমিতা, আজও বোধহয় দুধ খেতে ভুলে গিয়ে শুধু খেলা নিয়ে আছে মেয়েটা, না হলে মুখটা এরকম শুকনো দেখাবে কেন? ধমক খায় মন্টু, খেলা করতে তো কোনো দিন ভুল হয় না, তবে দুধ খেতে ভুল হয় কেন? মন্টুকে পড়াবার জন্য যে মাস্টার রাখা হয়েছে সে মাস্টারকে ছাড়িয়ে দিতে হবে বলে ঠিক করে ফেলেছে পারমিতা। মাস্টার ভদ্রলোক যদি 7 দিনের মধ্যে 3 দিনই কামাই করে, আর সেই 3 দিনও যদি মন্টুর কাছে শুধু ভূতের গল্প বলে, তবে মেয়েটা যে নিরেট একটা মুখ্যু হয়ে যাবে। মাস্টারকেও একদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে পারমিতা, পড়াবার নাম করে এরকম ফাঁকি আর চলবে না। একদিন মাথার ব্যথার জন্য সারা রাত ঘুম হয়নি মন্টুর, তাই পারমিতারও সারা রাত ঘুম হয়নি। সকাল হতেই বেয়ারাকে 2 বার সিটিতে পাঠিয়ে ডাক্তার ডেকেছে পারমিতা। ওষুধ খেয়ে আর একটা লম্বা ঘুম দিয়ে দুপুরবেলা মন্টুর মাথা ব্যথা যখন সেরে গেল, তখন স্নান করে আর ভাত মুখে দিতে পেরেছিল পারমিতা। মাঝে মধ্যে এই মন্টুই অদ্ভুত একটা কথা বলেই পারমিতাকে ভাবিয়ে তোলে, কিন্তু পর মুহূর্তে ভাবনা ভুলে গিয়ে হেসে ফেলে পারমিতা। তোমার স্বামী কোথায় পারুমাসি? হারিয়ে গেছে। আবার পাবে তো? চমকে ওঠে পারমিতা। চোখের চাহনি গম্ভীর হয়ে যায়, কিন্তু পরক্ষণেই হেসে ফেলে পারমিতা। কপালে থাকলে পাবো। মন্টুও যেন ধৈর্য হারিয়ে আর গাল ফুলিয়ে চেঁচিয়ে ওঠে, না, আর দেরি হলে চলবে না পারুমাসি, শিগগির পাওয়া চাই। পারমিতার বুকের ভিতর গোপন করা একটা মায়াময় সান্ত্বনাও হেসে ওঠে। শিগগিরই পাবে, মনোময় মজুমদার অন্ধ নয়। সবই যে জানে মনোময়। এই বাড়ির সব বাজে খরচ শক্ত হাতে দমিয়ে দিয়েছে পারমিতা, এ খবর মনোময়ের অজানা নয়। মন্টুর পুরনো মাস্টারকে ছাড়িয়ে দিয়ে নতুন মাস্টার রাখা হয়েছে। এত বড় বাড়ির কোনো বারান্দার কোণে এক কণা ধুলো জমে থাকতে পারে না। পারমিতার শাসনে সব ঝকঝক তকতক করছে। নিশ্চয় শুনে খুশি হয়েছে, দেখেও খুশি হয়েছে মনোময়। তাই যদি না হতো, তবে কি এতদিনের মধ্যে একটি দিনও পারমিতার কাছে এসে আপত্তি জানিয়ে যেত না মনোময়? এই বাড়ির ভালো করবার জন্য তোমাকে এত ব্যস্ত হতে কে বলেছে? না, কোনো দিন ভুলেও এরকম কথা বলেনি মনোময়। পারমিতার ইচ্ছার কাছে এই বাড়ির সব যত্নের দায় ছেড়ে দিয়েছে মনোময়। আর নিশ্চয় সেই জন্যই এত নিশ্চিন্ত হয়ে সপ্তাহে 3 দিন শিকারের আমোদ নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াতে পারে ভদ্রলোক। কারবার আর শিকার, শিকার আর কারবার, দেখে মনে হয়
এই দুটি ছাড়া ভদ্রলোকের জীবনে আর কোনো স্বাদ নেই। এমনই ব্যস্ততা যে মন্টুর মা 5টা বছর এই বাড়িতে বেঁচেছিল কি করে। সন্দেহ হয় মন্টুর মা বোধহয় ভুল করে মনোময়ের জীবনটাকে এরকম একটা ঘর ছাড়া ব্যস্ততার জীবন করে তুলেছিল। নিশ্চয় চাকর খানসামার হাতে মনোময়ের সব যত্নের দায় ছেড়ে দিয়েছিল সেই মহিলা। নইলে শিকার থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে পাখার নিচে কোচের উপর বসে চায়ের জন্যে আজও খানসামাকে কেন ডাক দেয় ভদ্রলোক? ভদ্রলোকের কি মনেও হয় না যে এমন সময় খানসামার হাতের চা কারো তৃষ্ণার শান্তি হতে পারে না? চায়ের জন্য পারমিতাকে কাছে ডাকে না মনোময়। হয়তো এটা মনোময়ের পুরনো অভ্যাসের ভুল, কিন্তু পারমিতা ভুল করে না। নিজেই কিচেনে গিয়ে নিজের হাতে চা তৈরি করে। খানসামা শুধু সেই চা তুলে নিয়ে গিয়ে মনোময়ের কাছে রেখে দেয়। কতবার দেখতেও পেয়েছে পারমিতা, তার এই ব্যস্ততার ছবিটাও মনোময়ের চোখে ধরা পড়ে গিয়েছে। কোচের উপর বসে সোজা কিচেনের দিকে তাকিয়ে পারমিতার গৃহিণীপনার মূর্তিটাকে দেখেছে মনোময়। তবে আর দেরি কেন? পারমিতাকে নিজের থেকে ডাক দিয়ে কাছে আসতে বলতে আজ তো কোনো কুণ্ঠা থাকবার কথা নয়। ভুলতে পারে না পারমিতা। শিকার থেকে ফিরে আসা মনোময়ের ক্লান্ত চেহারাটাও কেমন ঝলমল করে, মুখের উপর একটা লালচে আভা টলটল করে। এমন রূপবান পুরুষ লাখে একজন মেলে কিনা সন্দেহ। চোখ দুটোও সুন্দর, সত্যি ভ্রমর কালো চোখ। অনুভব করতে পারে পারমিতা, তার বুকের ভিতরেও যেন একটা গর্বের বাতাস থমথম করছে। এই হেন মানুষের একটা সুন্দর জীবন পারমিতার বুকের কাছে প্রায় ধরা দিয়ে ফেলেছে। তাই মাঝে মাঝে মনটা চঞ্চল হয়ে ওঠে। আর দেরি কেন? কবে আসবে ডাক? একটা মিথ্যা আড়াল আজও দুজনের মাঝে সত্য হয়ে থাকে কেন? মন্টু মাঝে মধ্যে বাইরে বেড়াতে যাবার বায়না ধরে। মন্টুর এই বায়নার কথা শুনলেই পারমিতার মন একটু বিরক্ত হয়ে ওঠে। বেড়াতে যেতে যে পারমিতার খুব অনিচ্ছা তা নয়, কিন্তু বেড়াতে যাবার ব্যবস্থা করবার জন্য যে লোকটাকে খবর দিতে হবে সেই লোকটা হলো সেই বেহায়াটা হর্ষনাথ, সেই একগুঁয়ে মুখটা, যে আজও পারমিতাকে মিসেস রায় বলে ডাকে। হর্ষনাথকে এই বাড়ির ফটকে দেখতে পাওয়া মাত্র দারোয়ানও বিরক্ত হয়ে বলে ওঠে, বাস পৌঁছ গিয়া খুসামত কা ট্টু। মিথ্যে বলেনি দারোয়ান। মনোময় মজুমদারকে সর্বক্ষণ চাটু কথায় তুষ্ট করাই হর্ষনাথের একমাত্র কাজ। হর্ষনাথ অবশ্য লোকের কাছে বলে, আমি হলাম মিস্টার মজুমদারের শিকারের ম্যানেজার। হর্ষনাথের এই কথাটা অবশ্য খুব মিথ্যে কথা নয়। মনোময়ের শিকারের জন্য দরকারের সব সাজ সরঞ্জাম জোগাড় করে রাখা, তাঁবু সেলাইয়ের তদারক করা থেকে শুরু করে টোটা কিনে নিয়ে আসা, জঙ্গলে গিয়ে মাচান বেঁধে দিয়ে আসা, হাঁকোয়া কুলি জোগাড় করা, সবই হর্ষনাথের কাজ। এর জন্য খুশি হয়ে পকেট থেকে যা বের করে হর্ষনাথের হাতে ধরিয়ে দেয় মনোময়, তাতেই খুশি হর্ষনাথ। খানসামা বলে, তাতেই ওর পেট চলে যায়, মাস্টারিতে কিছুই হয় না। মনোময়ের সামনে দাঁড়িয়ে অবিরাম স্যার স্যার ধ্বনি, খোসামদের আবেগে সবসময় একটু কুঁজো হয়ে থাকা আর হাত কচলানো, দুর্বল লোভের প্রাণীর মতো যার চরিত্র, সেই হর্ষনাথ পারমিতার সঙ্গেও কথা বলতে গিয়ে যেন মহা সম্ভ্রমে কুঁজো হয়ে যায়। আপনি আগে যখনই আমাকে ডাকবেন, আগে তখনই আমি হাজির হব। বেড়াতে যাবার দরকার ছাড়া আর কোনো দরকারে সেই লোকটাকে ডাকবার দরকার হয় না। একবার নয়, অনেকবার বেড়াতে যেতে হয়েছে। কখনো সুহানিয়া মন্দির, কখনো ফোর্ট, কখনো বা জয়বিলাস প্যালেসের বাগান। গাড়ির পিছনের সিটে বসে পারমিতা আর মন্টু, সামনের সিটে ড্রাইভারের পাশে হর্ষনাথ। কিন্তু লোকটা সারাটা পথ মুখ ফিরিয়ে প্রায় হাঁ করে পিছনের সিটের পারমিতার মুখের দিকে তাকিয়ে থাকে আর কথা বলে। বিশ্রী একটা অস্বস্তি বোধ করে পারমিতা, আর সেই অস্বস্তি সহ্য করতে গিয়ে বিরক্ত হয়ে ওঠে।
কিন্তু সেই বিরক্তি মন থেকে মুছে ফেলতে দেরি হয় না। হর্ষনাথের এই চাহনি নিতান্ত এক হতভম্ব দীনতার চাহনি। পারমিতার মুখটাকে চোখ ভরে দেখবার জন্যে ইচ্ছে করে এরকম বেহায়াপনা বোধ হয় করে বেচারা। এত বড় মতলব মনের ভিতর পুষে রাখবার সাহসী ওর থাকতে পারে না। তাই আর রাগ না করে মুখ ফিরিয়ে মাঝে মাঝে হাসি লুকোবার চেষ্টা করে পারমিতা। সেদিনটা আষাঢ় মাসের একটি দিন। শিকারের সফর শেষ করে বাড়ি ফিরেছে মনোময়। পারমিতাও একটা স্বস্তির হাঁপ ছেড়েছে। বর্ষা নামতে আর দেরি নেই। মনোময়ের শিকার সফর এইবার স্থগিত থাকবে অন্তত 3টে মাস। সময় পাবে মনোময়। পারমিতার দিকে অপলক চোখ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকবার সুযোগ পাবে। তারপর ভাবতে গিয়ে আয়নার কাছ থেকে সরে যায় পারমিতা। নিজের মুখের অদ্ভুত ছবিটা দেখে আর লজ্জা পেতে চায় না। যেন একটা রক্তাভ আশার ঝড় কোথা থেকে ছুটে এসে পারমিতার মুখটাকে রাঙিয়ে নিয়েছে বুকের ভিতরে একটা গুঞ্জরণ। আর দেরি নয়, বোধহয় আজই, এখনই ওই ড্রয়িং রুমের নিভৃত হতে একটি ব্যাকুল সমাদরের ডাক ছুটে আসবে। একবার এখানে এসে একটা কথা শুনে যাও পারমিতা। না, কোনো আপত্তি করবে না পারমিতা। বরং মাথা হেঁট করে চোখের চাহনির অভিমান লুকিয়ে রেখে বলে দিতে পারবে পারমিতা, সব বুঝেও মিছে এত দেরি করলে কেন? দেখতে পায় পারমিতা শিকার থেকে ফিরে আসা যত আয়োজনের সামগ্রী বারান্দার কাছে স্তূপ হয়ে পড়ে আছে। তাঁবু, দড়ি, কুরুল, ক্যামেরা, বাইনাকুলার, বন্দুক, রাইফেল, বুলেটের মালা আর খাটিয়া। ফিকা সবুজ বুশ জ্যাকেট গায়ে মনোময় পা ছড়িয়ে একটা চেয়ারের উপর বসে আছে। কাছেই আর একটা স্তূপ, বড় বড় বাঁকানো শিঙের পালকের আর রোঁয়ার ছোট একটা পাহাড়, একটা চৌশিঙ্গা, এক গাদা হাঁস, একজোড়া কৃষ্ণসার আর 4টে কাকড় হরিণের নিষ্প্রাণ চেহারা মাটিতে লুটিয়ে পড়ে আছে। সেই দিকে অপলক চোখে তাকিয়ে আছে মনোময়। 2 পায়ের ভারী ভারী হবনেল বুট যেন একটা প্রাণহরণ জয়ের উল্লাসে দুলছে। এ সময় বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখন যে মনোময়ের জন্য নিজের হাতে চা তৈরি করবার সময়। কিন্তু বায়না ধরেছে মন্টু, আর বেড়াতে যাবার সময় যে লোকটা সঙ্গে যায় সেই হর্ষনাথও আছে। ওই যে গদগদভাবে কুঁজোটি হয়ে মনোময়ের চোখের সামনে ঘুরঘুর করছে হর্ষনাথ। মন্টুর ব্যস্ততার হাঁক ডাক শুনে ড্রাইভারও গ্যারেজ থেকে গাড়ি বের করে তৈরি হয়। হর্ষনাথও গাড়ির কাছে এগিয়ে গিয়ে তেমনি একজোড়া বেহায়া চোখের চাহনি নিয়ে বারান্দার দিকে তাকিয়ে থাকে। তারপর রওনা হয়ে যেতে আর দেরি হয় না। দেরি করতে চায় না পারমিতা, বরং একটু তাড়াতাড়ি করতে চায়, যেন আজকের আষাঢ়ের সন্ধ্যার কোনো মেঘ আকাশের তারা ঢেকে ফেলবার আগেই ফিরে আসতে পারে পারমিতা। ফোর্ট পর্যন্ত এসেও মন্টুর বেড়াবার স্বাদ মেটে না। ফোর্টের ভিতরে ঢুকে বাদলমহল দেখতে চায় মন্টু। তাছাড়া একটা মন্দির আছে যার নামে মজার গল্প শুনেছে মন্টু, সাসবাহু অর্থাৎ শাশুড়ি বউ মন্দির। সে মন্দির চোখে না দেখে মন্টুর স্বাদ আর শান্ত হবে না। হর্ষনাথ বলে, সব দেখাবো, সব দেখাবো। আপনিও দেখুন মিসেস রায়। কী ছাই দেখবে পারমিতা? ফোর্টের ভিতরে ঢুকেও আনমনার মতো হাঁটতে থাকে পারমিতা। মাঝে মাঝে চমকে উঠতেও হয়, কারণ হর্ষনাথের তোষামুদের গলার স্বর যেন বর্বর আনন্দে মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, এই তো বাদলমহল, কি প্রকাণ্ড, কি আশ্চর্য, কি অদ্ভুত একটা। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায় পারমিতা। আনমনার মতো পথ চলতে থাকে। ওই যে, চলুন আলমগিরি গেট পার হয়ে আরেকটু এগিয়ে যাই। যেন ফুরফুরে বৈকালী বাতাসের ছোট একটা ঝড়ের উৎসাহ একদমে বুকের ভিতরে টেনে নিয়ে আর ছটফট করে হাঁক ডাক করতে থাকে হর্ষনাথ।
মন্টু প্রায় ছুটে ছুটে এগিয়ে যেতে থাকে, আর পারমিতার আনমনা উদাসীনতা হঠাৎ যেন ভয় পেয়ে চমকে ওঠে। সত্যি পারমিতার গা শিরশির করে উঠেছে। পারমিতার একেবারে কাছে এসে পারমিতার মুখের দিকে তাকিয়ে পারমিতার পাশে পাশে হেঁটে চলেছে হর্ষনাথ। হর্ষনাথ বলে, এর নাম হিন্দোলা গেট, আর এই মহলটা হলো গুজরি মহল। সে গল্প আপনিও বোধহয় শুনেছেন মিসেস রায়। রাজা মানসিংহ এক সুন্দরী রাখালি মেয়েকে... চুপ করুন, বলতে গিয়ে পারমিতার চোখে ছোট্ট একটি ভ্রুকুটি কেঁপে ওঠে। কিন্তু কি আশ্চর্য, হর্ষনাথের বেহায়া চোখের চাহনি ঝিকঝিক করে হাসছে। পারমিতার মনে হয় নির্জন হিন্দোল গেটের চারদিকের নীরবতাও যেন চক্রান্ত করে হর্ষনাথের হাসিটাকে থরথর করে কাঁপাচ্ছে। হঠাৎ যেন রহস্যময় একটা আবেশে বিনীত হয়ে আর কুণ্ঠিতভাবে হর্ষনাথ বলে, আমি একটা কথা বলতে চাই। পারমিতা, কি কথা? হর্ষনাথ, আপনি যেমন বিধবা, আমিও তেমনি বিপত্নিক। দাঁত দিয়ে ঠোঁট চেপে হর্ষনাথের দিকে একটা কঠোর দৃষ্টি হানি পারমিতা, যেন এই নির্জনতার বেহায়া আকাঙ্ক্ষার করুণ দুঃসাহস এখনই ভস্ম করে দিতে চায়, কিন্তু পরক্ষণেই শান্ত হয়ে যায়। একটা ভ্রুক্ষেপও আর করে না পারমিতা। মুখ ফিরিয়ে আর চেঁচিয়ে ডাক দেয়, মন্টু! ছুটতে ছুটতে ফিরে আসে মন্টু। পারমিতা বলে, চলো এবার বাড়ি ফিরে যাই। আষাঢ়ের সন্ধ্যার মেঘ আকাশ জুড়ে ছড়িয়ে পড়েনি। আকাশের তারা দেখা যায়, আর দেখা যায় এবং দেখতে পেয়ে পারমিতার চোখের আশা জল জল করতে থাকে। মনোময়ের ঘরের ভিতর থেকে যেন রঙিন জ্যোৎস্না উথলে উঠে দরজার পর্দার ফাঁক দিয়ে বাইরে গড়িয়ে পড়েছে। গ্রামোফোনের মিষ্টি সুরের বাজনার রেকর্ড বাজছে। সত্যি যে মনোময়ের ঘরে একজনকে কাছে ডেকে আপন করে নেবার উৎসব জেগে উঠেছে। এই 2 বছরের মধ্যে মনোময়ের ঘরে এমন আলো আর এমন সুরের মেলা জেগে উঠতে কখনো দেখেনি পারমিতা। কি আশ্চর্য! সারা শরীরটা লজ্জা পেয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে। প্রাণটাকেই কত ভার ভার মনে হয়। ডাক শোনবার পর সত্যি যেতে পারবে তো পারমিতা? চোখ দুটো মিছে জলে ভরে গিয়ে একটা যাতা কাণ্ড বাঁধিয়ে ফেলবে না তো? বেয়ারা এসে দরজার কাছে দাঁড়িয়ে ডাক দেয়, দেবীজি। কি? সাহেব আপসে বাত করেঙ্গে। আচ্ছা। চলে যায় বেয়ারা। তারপর আর কয়েকটি মুহূর্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের ছবির দিকে তাকিয়ে বুকের ভিতরের উতলা বাতাসটাকে চেপে দিতে যতটুকু সময় লাগে শুধু ততক্ষণ। তারপর আলো ছায়ার ভিতর দিয়ে ফুলের টবের পাশ কাটিয়ে আস্তে আস্তে হেঁটে একটা মুগ্ধ সত্তার ভার কোনো মতে টেনে নিয়ে মনোময়ের দরজার কাছে দাঁড়ায় পারমিতা। আস্তে একটা হাঁপ ছেড়ে নিয়ে ঘরের ভিতর ঢোকে। এ কি? পারমিতার বুকের ভিতর থেকে যেন একটা নিষ্ঠুর বিস্ময়ের আক্ষেপ আর্তনাদ হয়ে বেজে ওঠে। ঘরের ভিতরে শুধু মনোময় নয়, আরও 3 জন বসে আছেন। এমনকি বেহায়া হর্ষনাথও মোসাহেবী সুখের পুতুলের মতো চুপ করে ঘরের এক কোণে একটা টেবিল ছুঁয়ে দাঁড়িয়ে আছে। টেবিলের উপর গ্রামাফোন। হ্যাঁ, বুঝতে পারা যায় একটা কাজের ভারও নিয়েছে হর্ষনাথ। এই ঘরের উৎসবকে মাতিয়ে দেবার জন্য হর্ষনাথ গ্রামোফোন বাজনার রেকর্ড বাজাচ্ছে। মনোময় ডাকে, পারমিতা। পারমিতা বিড়বিড় করে কথা বলে, বলুন। মনোময়, তুমি তো ভালো নাচ জানো শুনেছি। পারমিতা, কি বললেন? মনোময়, আস্তে, ওভাবে বলো না। আমাকে প্রশ্ন করবার কোনো দরকার নেই। কথা হচ্ছে, আমার এই গেস্ট, এই 3 বন্ধুকে তোমার নাচ দেখিয়ে খুশি করে দাও। কি অদ্ভুত কথা বলছেন আপনি! আমাকে এসব কথা বলা কি? আস্তে কথা বলতে হলে আস্তে বলো। মনোময় গম্ভীর স্বরে
ও আস্তে আস্তে কাটা কাটা ভঙ্গিতে মুখের ভাষাটাকে যেন শক্ত চাবুকের মতো আছড়ে দিয়ে কথা বলে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পারমিতা। স্বপ্নের খেলাঘর একটা প্রচণ্ড হিংস্রতার গর্জনে আর লাথির আঘাতে চুরমার হয়ে যাচ্ছে, যেন তারই শব্দ শুনছে পারমিতা। ভালোবাসার ভ্রমর কালো দুটি চক্ষু নয়, ঘুটঘুটে অন্ধকারের মতো কালো দুটো হুকুমের চোখ অচঞ্চল হয়ে শুধু বাধ্যতার একটা দাসীর মুখের দিকে তাকিয়ে আছে। গেলাস হাতে নিয়ে আর চোখ মুখ লাল করে বসে আছেন যে গেস্ট, সেই গেস্ট পারমিতার সাদা থানের শাড়ির দিকে তাকিয়ে হঠাৎ ঘাড় দুলিয়ে হেসে ওঠেন। এই কি নাচের ড্রেস? আর একজন গেস্ট প্রায় চেঁচিয়ে ওঠেন, ড্রেস ফ্রেস না থাকলেই ভালো। মনোময় বলে, ঠিক কথা, হ্যাঁ শুনলে তো, এখন ডু ইয়োর ডিউটি। তার মানে? মনোময়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে পারমিতার চোখের চাহনি যেন একটা জ্বালায় পুড়ে পুড়ে ভস্ম ছুঁড়তে থাকে। মনোময়, আস্তে, চেঁচিয়ে কথা বলো না, এরা যা বলছেন শোনো। বিলিতি বাজনার যে রেকর্ডটা এতক্ষণ বাজছিল সেটা বেজে বেজে নীরব হয়ে গিয়েছে। অন্য একটা রেকর্ড হাতে তুলে নিয়েছে হর্ষনাথ। কিন্তু কেমন যেন হয়ে গিয়েছে মোসাহেব হর্ষনাথের চেহারাটাই। মনে হয় যেন ঢোক গিলে গিলে একটা আর্তনাদ কোনো মতে চেপে রাখতে চেষ্টা করছে হর্ষনাথ। তামাকের পাইপটা দাঁতে চেপে ধরে একজন গেস্ট হর্ষনাথের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ে। পাঞ্জাবি ঢোলক গীত কিংবা কাজরি গানের রেকর্ড থাকে তো বাজাও, ঢোলক গীত ডান্স কো বহুত ফুর্তি দেতা হ্যায়। আর একবার যেন শেষবারের মতো মনোময় মজুমদারের ঘুটঘুটে কালো চোখের দিকে তাকিয়ে সে চোখের ইচ্ছাটাকে বুঝতে চেষ্টা করে পারমিতা। না, আর বুঝতে অসুবিধা নেই। লাখ টাকার মানুষ মনোময় মজুমদার, ওস্তাদ শিকারী মনোময় মজুমদারের চোখ একটা বুনো হরিণীর শরীরের সুঠাম মাংসলতার রূপ দেখবার জন্য উগ্র হয়ে তাকিয়ে আছে। আস্তে আস্তে মুখ ফিরিয়ে ঘরের এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা হর্ষনাথের মুখের দিকে তাকায় পারমিতা। এখনও কেমন চুপটি করে এক হাতে একটা রেকর্ড নিয়ে মোসাহেবি দুর্বল মেরুদণ্ডটাকে তেমনই কুঁজো করে নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা। ছি, পৃথিবীতে বুঝি মানুষ নামের কতকগুলি চেহারা আছে, মানুষ নেই। যেন একটা আশার হৃদয় যাচাই করে দেখবার জন্য পারমিতার চোখ দুটো একটা ধূর্ত চক্রান্তের জ্বালায় জ্বলজ্বল করে। বেশ, যা বলছেন তাই হবে। মনোময়ের মুখের দিকে তীব্রভাবে তাকিয়ে কথাগুলি বলে নিয়েই মুখ ফিরিয়ে নেয় পারমিতা। পারমিতার চোখের চাহনি এবার হর্ষনাথের দিকে তাকিয়ে তার স্তব্ধ চেহারাটার উপর যেন অভিশাপের জ্বালাময় ভস্ম ছুঁড়তে থাকে। কিন্তু হঠাৎ একটা রুদ্ররুষ্ট আপত্তির শব্দ এই ঘরের মেঝের উপর আছাড়কে চমকে ওঠে। হর্ষনাথের হাত থেকে রেকর্ডটা কি হঠাৎ পড়ে গেল? কিংবা ইচ্ছে করেই ঘরের মেঝের উপর রেকর্ডটাকে আছড়ে দিয়েছে হর্ষনাথ? তাই তো, হর্ষনাথ যে থরথর করে কাঁপছে, আর পারমিতার মুখের দিকে যেন অগ্নিময় একটা বোবা ধিক্কার বর্ষণ করছে। পারমিতার মুখটা যেন একটা দুঃসহ ঘৃণার ছবির মতো হর্ষনাথের চাহনিকে অপমান করছে। আর বোধহয় সহ্য করতে পারবে না, আর দেরিও করে না হর্ষনাথ। 2 হাত দিয়ে চোখ ঢেকে ঘর ছেড়ে বের হয়ে যায়। পাথরের উপর অবাধ আবেগে লুটিয়ে পড়া ঝর্ণার উল্লাসের মতো কলকল করে হেসে ওঠে পারমিতা। মজুমদার হাউসের 2 বছরের একটা বঞ্চক বিদ্রুপকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়ে চেঁচিয়ে ডাক দেয়, হর্ষবাবু! ঘর ছেড়ে পারমিতাও ছুটে বের হয়ে যায়। হর্ষবাবু, একটু দাঁড়ান। দাঁড়ায় হর্ষনাথ। বাইরের বারান্দার উপর ছায়াময় চেহারাটা হঠাৎ বিস্ময়ে কঠিন কালো পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়ে। মনোময় মজুমদারের শান্ত চেহারাটাও হঠাৎ বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে বাইরে ছুটে আসে। রুক্ষস্বরে চেঁচিয়ে ওঠে মনোময়, এ কি,
তুমি কোথায় চললে? পারমিতা: আস্তে, ওভাবে প্রশ্ন করবেন না। কি বললে? মনোময় আবার চেঁচিয়ে ওঠে। পারমিতা বলে, চুপ, কথা বলতে হয়তো আস্তে বলুন। হ্যাঁ, আমার একটা কথা ছিল। মনোময়: কি? পারমিতা: মন্টু যদি জিজ্ঞেস করে পারমাসি কোথায় গেল, তবে বলে দেবেন। ভ্রুকুটি করে মনোময়: কি বলবো? পারমিতা: বলে দেবেন পারুমাসি এতদিনে আবার স্বামীকে পেয়ে স্বামীর কাছে চলে গিয়েছে। এতক্ষণ শুনলে সুবোধ ঘোষের লেখা গল্প পারমিতা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।